বন্ধুরা, ইন্ডিয়ার মতন একটা ইমার্জিং গ্রোয়িং কান্ট্রিতে অটো সেগমেন্ট হিউজ পরিমাণে নিয়ার ফিউচারে গ্রোথ অপরচুনিটি আছে, যেটা আমরা প্রত্যেকে জানি। তাই আজকের ভিডিওতে যেই অটো সেগমেন্টের কোম্পানিটা ডিসকাস করব, সেই কোম্পানিটা ইন্ডিয়ার অটো সেগমেন্ট গ্রো করলেই তার ইনডাইরেক্ট বেনিফিট পেয়ে যাবে। সেটা আপনি ইভি সেগমেন্টে ধরুন, মানে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে গ্রো করুক, অথবা আপনি ফ্লেক্সি ফুয়েল ইঞ্জিন, যেটা আমরা মানে ইথানল প্লে করতে চাইছি, সেই ইথানলে গ্রো করুক, টু হুইলারে গ্রো করুক বা ফোর হুইলারে গ্রো করুক। ওভারঅল ইন্ডিয়াতে যদি অটো সেগমেন্টে গ্রোথ হয়, যদি আপনি এখানে ধরুন আপনি রয়্যাল এনফিল্ডের বাইক কিনুন অথবা আপনি হিরো হন্ডার বাইক কিনুন, আপনি যেইখানেই যান না কেন, সেই কোম্পানি ওভারঅল সেগমেন্টে যদি গ্রোথ আসে, তাহলে এই কোম্পানিটা তার ব্যাকগ্রাউন্ডে গ্রো করতে বাধ্য। কোম্পানি এরকমই ডাইভার্সিফাই স্ট্রং বিজনেস পোর্টফোলিও তৈরি করেছে। আজকের ভিডিওতে ইন্ডিয়ার একটি অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানি ইন্ডিয়ার অটো সেগমেন্ট যদি গ্রো করে, যেই ক্ষেত্রেই গ্রো করুক না কেন, এই কোম্পানি তার অপরচুনিটি পেয়ে যাবে। প্রত্যেক সেগমেন্ট থেকে কোম্পানি স্ট্রং বিজনেস তৈরি করতে পেরেছে এবং কোম্পানি ইন্ডিয়ার অটো ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে, কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে একটা স্ট্রং মার্কেট শেয়ারও ক্যাপচার করে আছে। কোম্পানির বিজনেস মডেল ডিসকাস করব, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডিসকাস করব, কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে, এবং আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার সাথে প্রত্যেকটা পয়েন্ট ইন ডেপথ অ্যানালিসিস শেয়ার করার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে আপনি নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনার সাথে ডিসকাস করব, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন ইজিলি যে কোম্পানি কেন গ্রো করবে এবং কোম্পানি কতটা স্ট্রং বিজনেস মডেল তৈরি করতে পেরেছে। তো কোম্পানি ইন্ডিয়ার লিডিং অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার, এটা তো আমি আগেই বলেছি। কোম্পানি স্ট্রং ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পেরেছে, যেখানে কোম্পানি কি কি ম্যানুফ্যাকচারিং করে। লাইটিং সেগমেন্টে কোম্পানি লাইটিং ম্যানুফ্যাকচারিং করে থাকে, সুইচ ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া কোম্পানি হর্ন, যেটাকে আমরা বলছি অ্যাকুস্টিক সিস্টেম, কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে, সিটিং ম্যানুফ্যাকচারিং করে থাকে, এবং এখানে কোম্পানি কাস্টিং ম্যানুফ্যাকচারিং করে থাকে। তাছাড়া আদার্স এবং আফটার মার্কেটও কোম্পানি বিজনেস করে থাকে। মানে কোম্পানি অটো সেগমেন্টে যেই সেগমেন্টে বিজনেস করে থাকে, সেই সেগমেন্টগুলো আপনি যেখানে যান না কেন, এগুলো ছাড়া কিন্তু গাড়ি তৈরি করা যাবে না। সেটা আপনি ইভিতে যান অথবা আপনি যেই সেগমেন্টে যান না কেন, টু হুইলারে যেতে হলে, ফোর হুইলারে যেতে হলে গাড়িতে আপনাকে সুইচ লাগাতেই হবে, লাইট তো লাগাতেই হবে, গাড়িতে আপনাকে হর্ন লাগাতেই হবে, চাকা ছাড়া গাড়ি চলবে না। সুতরাং প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু কোম্পানি তাদের স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করতে পেরেছে। কোম্পানি যদি আপনি ক্লায়েন্ট লিস্ট দেখেন, তাহলে ইন্ডিয়ার জাইন্ট ক্লায়েন্ট লিস্টের মধ্যে কিছু আমি ইম্পর্টেন্ট নামগুলো শুধু বলছি, যেরকম বাজাজ এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, হন্ডা এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, হিরো মোটোকপ এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে, রয়্যাল এনফিল্ড ক্লায়েন্ট লিস্টে রয়েছে, পিয়াজিও যেটা থ্রি হুইলার, পিয়াজিও একটা স্ট্রং পজিশন আছে ইন্ডিয়াতে, তারাও এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, এবং ইয়ামাহাও এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে। সুতরাং কতটা স্ট্রং ক্লায়েন্ট লিস্ট রয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং কোম্পানি ওভারঅল অ্যাক্রস সেগমেন্ট থেকে কোনো একটা স্পেসিফিক সেক্টরে কিন্তু কোম্পানি, মানে কোনো একটা স্পেসিফিক মানে প্রোডাক্টের উপর কোম্পানিকে হিউজ ডিপেন্ড করতে হয় না, কোম্পানি ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পেরেছে। কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন, যেখানে কোম্পানি লাইটিং সেগমেন্ট থেকে 24% রেভিনিউ জেনারেট করে, কোম্পানি সুইচিং সেগমেন্ট থেকে 35% রেভিনিউ জেনারেট করে, কোম্পানি এখানে অ্যাকুস্টিক মানে হর্ন সেগমেন্ট থেকে 10% রেভিনিউ জেনারেট করে, এবং এলএমটি থেকে 15%, এবং তাছাড়া আদার্স থেকে 16% রেভিনিউ জেনারেট করে। ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও কোম্পানি তৈরি করতে পেরেছে। কোম্পানির টু হুইলার এবং ফোর হুইলার সেগমেন্টেও স্ট্রং ফুটপ্রিন্ট আছে, দুটোতেই মেজর স্টেক রেখে দিয়েছে, যেখানে কোম্পানি মানে ইকুয়াল স্টেক রেখেছে, যেখানে টু হুইলার সেগমেন্ট থেকে 48% রেভিনিউ জেনারেট করে এবং ফোর হুইলার সেগমেন্ট থেকে 52% রেভিনিউ জেনারেট করে। মানে টু হুইলার চলুক বা ফোর হুইলার চলুক, কোম্পানির বিজনেস মডেল কিন্তু খুব স্ট্রং রয়েছে। কোম্পানির মার্কেট লিডারশিপ রয়েছে বহুত প্রোডাক্টে, বেশ কিছু ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেখানে কোম্পানি 1 নম্বর পজিশন হোল্ড করে, এবং বেশ কিছু প্রোডাক্ট যেখানে 2 নম্বর পজিশন হোল্ড করে, সেগুলো নিয়ে কিছু পয়েন্ট ডিসকাস করি। যেরকম কোম্পানি সিট ম্যানুফ্যাকচারিং এ 1 নম্বর পজিশন হোল্ড করে আছে, কোম্পানি এখানে টেলিমেটিক্স সেগমেন্টে কোম্পানি 1 নম্বর পজিশনে রয়েছে, কোম্পানি অ্যালয় হুইল সেগমেন্টে 1 নম্বর পজিশন হোল্ড করে, কোম্পানি মোল্ডিং পার্ট সেগমেন্টেও 1 নম্বর পজিশন হোল্ড করে, এবং অটোমেটিক সুইচ সেগমেন্টেও কোম্পানি 1 নম্বর পজিশন হোল্ড করে। মানে 5টা বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি ইন্ডিয়াতে অটো কম্পোনেন্ট সেগমেন্টে 1 নম্বর পজিশনে হোল্ড করে। এই প্রত্যেকটা প্রোডাক্টে কোম্পানি ফার্স্ট র্যাঙ্ক রেখেছে, এবং সেকেন্ড 2 নম্বর র্যাঙ্কে যেগুলো রয়েছে সেখানে আপনি পাচ্ছেন রিভার্স পার্কিং সেন্সর, যে সেগমেন্টে কোম্পানি 2 নম্বর পজিশন হোল্ড করে, এবং স্পিকার সেগমেন্টে কোম্পানি 2 নম্বরে আছে। এছাড়া এয়ার ব্যাগস এবং এয়ার ফিল্টার, এই 5টা প্রোডাক্টে কোম্পানি সেকেন্ড পজিশন হোল্ড করে ইন্ডিয়াতে। এবং কোম্পানির যদি আপনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা বলেন, এখানেও কোম্পানি স্ট্রং রয়েছে।
কারণ কোম্পানির টেকনোলজিকে আস্তে আস্তে অ্যাডভান্স করে যাচ্ছে এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর কন্টিনিউয়াসলি কাজ করছে, যাতে নিয়ার ফিউচারে কোম্পানি নতুন মার্কেট শেয়ার ক্যাপচার করতে পারে। ফিউচারে যদি ইভি আসুক বা এখানে যাই আসুক না কেন, কোম্পানি যাতে সেটাকে ম্যাচ করতে পারে, সে কারণে কোম্পানি তাদের টোটাল রেভিনিউ 2.5% রেভিনিউ এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কোম্পানি খরচা করে থাকে। যেখানে কোম্পানির 10খানা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে। বর্তমানে কোম্পানি 75+ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজি প্রোডাক্ট কোম্পানির হাতে রয়েছে। সুতরাং নিশ্চয়ই আমি আপনাদের বিজনেস মডেলে কি কি ইমপ্রুভমেন্ট রয়েছে, কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল কতটা স্ট্রং সেটা বোঝাও খুব ইম্পর্টেন্ট। কারণ কোম্পানির বিজনেস স্ট্রং হলে কি হবে, যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো না থাকে, ভ্যালুয়েশন ঠিক না থাকে, তাহলে কিন্তু কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নয়। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য, ভ্যালুয়েশন বোঝানোর জন্য, মানে যেই ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে এখানে ইনভেস্ট করা যায় কিনা, ফ্রেশ ডিসিশন নেওয়া যায় কিনা, সেটা বোঝানোর জন্য আমি আপনার স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম ইউনো মিন্ডা লিমিটেড। অনেকে এটাকে উনো মিন্ডা বলে থাকে। তো আপনি উনো মিন্ডা বলেন অথবা ইউনো মিন্ডা বলেন, কোম্পানি সুপার গ্রেট। চলুন কোম্পানির কিছু ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর এখানে নজর দেওয়া যাক। যেখানে কোম্পানির যদি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, তাহলে 33,900 মানে ধরতে পারেন 34,000 কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে। ওভারঅল সেগমেন্টে গ্রোথ অপরচুনিটি রয়েছে, যে কারণে ফিউচারে এই কোম্পানিটা একটা বড় মার্কেট ক্যাপ অবধি যেতেই পারে, এটা আমরা আইডিয়া করতে পারি। কারণ ওভারঅল সেগমেন্টে গ্রোথ অপরচুনিটি রয়েছে, কোম্পানির স্ট্রং ফুটপ্রিন্টও মার্কেটে রয়েছে। ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটও কোম্পানি বিজনেস করে থাকে। যদি আপনি এখানে কোম্পানির পি রেশিও দেখেন, অবশ্যই আপনার মনে হবে যে কোম্পানিটা অনেক হায়ার পি দাবি করছে। যদি আপনি কোম্পানির মিডিয়ান পিতে যান, তাহলে আপনি ইজিলি সেটা আইডিয়া করতে পারবেন। তো আমি এখানে কোম্পানির পি রেশিওতে চলে গেলাম। কোম্পানির 3 বছরের মিডিয়ান পি রেশিও আছে এখানে 70, এবং যদি কোম্পানির 5 বছরের মিডিয়ান পি রেশিও দেখেন, যেটা এখানে আছে 50.3, তার মানে 50 এবং 70, মানে কোম্পানি যেরকম পিতে থাকে অতীতে ছিল সেরকম পির আশেপাশেই কোম্পানি ট্রেড করছে। মানে লোয়ার পিতে আপনি ধরতে পারেন না এবং হায়ার পিও ধরতে পারবেন না, পারফেক্ট পিতে কোম্পানি ট্রেড করছে। এর আগে কোম্পানি এরকমই ভ্যালুয়েশন মার্কেটে ট্রেড করতো। যদি কোম্পানির শেয়ার প্রাইস দেখেন, তাহলে 661 টাকা এক বছরের হাই ছিল, যেখান থেকে অলমোস্ট 600-র কাছাকাছি মানে 593 টাকাতে কোম্পানি ট্রেড করেছে, কিছুটা সামান্য ডিসকাউন্টে। যদি আপনি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখেন, যেটা 19% রয়েছে, এবং রিটার্ন অন ইকুইটি 17% রয়েছে, মানে খুব একটা হায়ার রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে পারে না, কিন্তু কোম্পানির কাছে গ্রোথ অপরচুনিটি রয়েছে। প্রাইসিং পাওয়ার যদি থাকে, তাহলে ডেফিনেটলি নিয়ার ফিউচারে কিন্তু আপনি এটাকে বাড়িয়ে ফেলতে পারবেন। সবার আগে মার্কেট শেয়ার ক্যাপচার করাটা ইম্পর্টেন্ট, এবং ওভারঅল সেগমেন্টে যেহেতু গ্রোথ অপরচুনিটি রয়েছে, সেখানে আমি মনে করি 49-এর পি কোম্পানি ডিমান্ড করতে পারে। কোনো ধরনের বাইসেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। যদি কোম্পানির প্রোমোটার স্টেক দেখেন, তাহলে 70% কোম্পানির কাছে প্রোমোটারের স্টেক রয়েছে, এটা একটা স্ট্রং। এবং যদি কোম্পানির এখানে আপনি ডেট টু ইকুইটি রেশিও দেখেন, যেটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেখানে কোম্পানির 100 টাকার এগেনস্টে মাত্র 34 টাকার ঋণ নেওয়া আছে, এটাও ম্যানেজেবল রয়েছে। কোম্পানির পিইজি রেশিও হিসেবে, প্যাগ রেশিও হিসেবে মনে হচ্ছে একটু হাই ভ্যালুয়েশন, তবে প্যাগ রেশিও কিন্তু 1-এর উপরে থাকতেই পারে, এটাকে নেগেটিভ নেওয়া চলবে না। কোম্পানির প্রাইস টু সেলস রেশিও এখানে 2-এর উপরে আছে, এটাও কোনো টেনশনে নেওয়া চলবে না, এটা থাকতেই পারে। ভালো কোম্পানি একটু বেশি মানে ভ্যালু ডিমান্ড করবেই। যদি কোম্পানির এখানে আপনি কোয়ার্টারলি রেজাল্টে চলে আসেন, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে 468 কোটি টাকা ছিল জুন 2020-তে, যেটা নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 1,603 কোটি টাকা, হিউজ গ্রোথ। এবং নেক্সট ইয়ার সেটাকেও ডবল করে ফেললো 2,555 কোটি টাকা। লেটেস্ট ইয়ারে কোম্পানি হাইস্ট এভার রেভিনিউ পোস্ট করেছে 3,093 কোটি টাকা, ফার্স্ট ক্লাস গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। কোম্পানির যদি আপনি এখানে কোয়ার্টারলি বেসিসে নেট প্রফিটে চলে আসেন, তাহলে যেটা নেগেটিভ 151 crore রুপিস ছিল, সেটা এখানে পজিটিভে আসলো 25 crore, তারপর পজিটিভে এসে 150 crore, এবং সেখান থেকে বাড়িয়ে 180 crore। এখানেও হাইস্ট এভার কোম্পানি নেট প্রফিট জেনারেট করছে। যদি কোম্পানির কোয়ার্টারলি বেসিসে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে আসেন, তাহলে 1,179 কোটি টাকা, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 1,340, তারপর 1,700, 2,200, এরকম করে কন্টিনিউয়াসলি কোম্পানি গ্রো করতে করতে বর্তমানে হাইয়েস্ট এভার রেভিনিউ কোম্পানি পোস্ট করেছে 11,774 কোটি টাকা। ফার্স্ট ক্লাস গ্রোথ এখানে কোম্পানির প্রত্যেক বছর শো করছে। কোম্পানির প্রবলেমটা কোথায় আছে? কোম্পানির কোনো প্রবলেম নেই, সবকিছু পজিটিভ সাইন আছে। যদি কোম্পানির নেট প্রফিটে চলে আসেন, তাহলে নেট প্রফিট মাত্র 28 কোটি টাকা ছিল, সেটাকে কন্টিনিউয়াসলি গ্রো করতে করতে কোম্পানি এখানে 700 কোটি টাকা নেট প্রফিট পোস্ট করে 731 কোটি টাকা নেট প্রফিট পোস্ট করেছে, যেটা এত বছরের হাইয়েস্ট লেভেলে রয়েছে। কোম্পানি যদি আপনি ইপিএস দেখেন, তাহলে 0.58% যেটা ছিল 0.58-এর ইপিএস থেকে গ্রো করে কোম্পানি 12-এর ইপিএস দেখিয়েছে বর্তমানে। যেই পরিমাণে ইপিএস গ্রোথ হবে, শেয়ার প্রাইস কিন্তু ততটা রিটার্ন দিতে বাধ্য আপনাকে।
এবং পি যদি শর্ট থাকে তাহলে পি এক্সপেনশন পাবেন, তার সাথে আপনি ইপিএস গ্রোথ পাবেন, ডবল বেনিফিট পেয়ে যাবেন। এবং কোম্পানি অতীতে 70-এর পিতেও ট্রেড করতো, সেখান থেকে 50-এর পিতে বর্তমানে ট্রেড করছে। সামান্য পরিমাণে ডিভিডেন্ডও কোম্পানি পে আউট করে থাকে। কোম্পানি যদি আপনি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন, 10 বছরে অ্যাভারেজ 24% সুপার গ্রেট, ট্রেলিং 12 মান্থে কোম্পানি 27% গ্রোথ দেখিয়েছে। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 39% 10 বছরে, এবং ট্রেলিং 12 মান্থে কোম্পানির 43% প্রফিট গ্রোথ দেখিয়েছে। যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন, কন্টিনিউয়াসলি এখানে পজিটিভ সাইন দেখাচ্ছে, এবং লাস্ট ইয়ার কোম্পানি হাইয়েস্ট রিটার্ন অন ইকুইটি পোস্ট করেছে নেগেটিভ সেন্টিমেন্টের পরেও। এবং যদি আপনি কোম্পানির স্টক প্রাইস সিএজিআর দেখেন, তাহলে লাস্ট 1 বছরে মাত্র 4% রিটার্ন দিয়েছে, যেটা আমি মনে করছি একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করছে। এবার যদি কোম্পানির ব্যালেন্স শিটে চলে আসেন, তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির কাছে রিজার্ভ ছিল 268 কোটি টাকা, 267 কোটি, সেখান থেকে গ্রোথ করে কোম্পানি 4041 কোটি টাকা রিজার্ভ নিয়ে এসছে, মানে ক্যাশ রয়েছে। এবং কোম্পানির কাছে বড়োইংও এখানে অবশ্যই একটু বেড়েছে। বড়োইংটা কেন বেড়েছে সেটা দেখা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। যদিও কোম্পানির এখানে ম্যানেজেবল বড়োইং রয়েছে 4041 কোটি টাকার এগেনস্টে, মাত্র এখানে 1400 কোটি টাকার কাছাকাছি কোম্পানির কাছে বড়োইং রয়েছে। যদি আপনি কোম্পানির এখানে সিডাব্লিউআইপি দেখেন, তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি সিডাব্লিউআইপি কাজ চলছে, মানে কি কোম্পানি ওয়ার্কিং প্রোগ্রেস, ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস, ক্যাপাসিটি ইনক্রিজ করার প্রচেষ্টায় কাজ চলছে। প্রত্যেক বছর স্ট্রং সিডাব্লিউআইপি আছে। যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, তাহলে 275 কোটি টাকা থেকে কোম্পানি ফিক্সড অ্যাসেটকে গ্রো করে হাইস্ট লেভেলে নিয়ে এসছে, যেটা 3318 কোটি টাকা। 275 কোটি টাকা থেকে 3318 কোটি টাকা, তার মানে কোম্পানি এখানে নতুন নতুন অ্যাকুইজিশন করছে, এটা হতে পারে। এবং কোম্পানির ফিক্সড অ্যাসেট বাড়ার মানে কি? তার মানে হচ্ছে কোম্পানি তাদের ক্যাপাসিটিকে ইনক্রিজ করছে। সিডাব্লিউআইপির মানে কি? সিডাব্লিউআইপির মানে কি কোম্পানি ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে কাজ চলছে, যেটা ফিউচারে কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশনে হেল্প করবে। প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। যদি কোম্পানির ক্যাশ ফ্লোতে চলে আসেন, তাহলে ক্যাশ ফ্লো এখানে পজিটিভ রয়েছে, মানে যেটা নেট প্রফিট দেখায় সেটা কোম্পানি ঘরে আনতে পারে। যদি আপনি কোম্পানির এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখেন, যেটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 37 দিন থাকতেই পারে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কন্টিনিউয়াসলি পজিটিভ সাইন দেখাচ্ছে। যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসেন, তাহলে যেটা 71%-এর পাশাপাশি আশেপাশে ছিল, সেটা অবশ্যই 70%-এ এসছে, সেখানে এরকম কিছু হেরফের হয়নি। কিন্তু লেটেস্ট 5খানা কোয়ার্টার যদি আপনি দেখেন, তাহলে 5খানা কোয়ার্টার আগে যেখানে 67% স্টেক ছিল, সেটা প্রোমোটার এখানে 3% স্টেক ইনক্রিজ করেছে, এটা একটা পজিটিভ সাইন। যদি আপনি সেম টাইম পিরিয়ডে এখানে আপনি এফআইআই স্টেক দেখেন, এফআইআই এর কাছে যেটা 9% স্টেক ছিল, সেটা এফআইআই 9% থেকে 3% কমিয়ে 6%-এ নিয়ে এসছে। সেম টাইম পিরিয়ডে যদি আপনি ডিআইআই, ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড হাউস যারা আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তাদের স্টেক দেখেন, তাহলে তারা অলমোস্ট এখানে 4% স্টেক ইনক্রিজ করেছে। এবং সেম টাইম পিরিয়ডে পাবলিকের কাছে যেটা 9% স্টেক ছিল, সেটা ডিক্রিজ হয়েছে, কিন্তু এটা একটা পজিটিভ সাইন। এবং পাবলিকের মধ্যে যদি প্লাসে ক্লিক করেন, যদিও এখানে এখন কোনো স্ট্রং হ্যান্ড দেখাচ্ছে না, জানি না এটা আপডেট হয়নি নাকি, তা সত্ত্বেও কিন্তু এখানে প্রত্যেকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল রয়েছে। যেটা 9% পাবলিকের কাছে ছিল, পাবলিকের কাছে কমে মাত্র 6% স্টেক রয়েছে, বাকি সমস্ত স্টেক এখানে স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে, যেটা যে কোনো শেয়ারের জন্য একটা পজিটিভ সাইন প্রোভাইড করে। তো বন্ধুরা, যদি আপনারা এরকম অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে শিখতে চান, যে কিভাবে আমি এই স্টকগুলোকে বাছাই করি এবং কিভাবে মার্কেটের বেস্ট কোম্পানিতে ইনভেস্ট করে আপনি বেস্ট পারফরমেন্স করতে পারবেন, যেটা আপনার আশেপাশের 100 জনের মধ্যে 99 জন দেখতে পাচ্ছে না, সেই জিনিসগুলো কি করে আপনি কোম্পানির ব্যালেন্স শিটের ভেতরে গিয়ে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস করে গ্রেট পারফরমেন্স করতে পারবেন, সেটা পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে যদি শিখতে চান। যেরকম মার্কেট কখন টপ বানাচ্ছে বা মার্কেট কখন বটমের আশেপাশে আছে, সেটা কিভাবে আমরা কোন কোন সাইন দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, কিভাবে মার্কেটের বেস্ট কোম্পানি থেকে পারচেজ করতে পারি। কারণ যদি আপনি মার্কেটের বেস্ট কোম্পানিও পারচেজ করেন, যদি ভ্যালুয়েশন আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু মার্কেটের বেস্ট কোম্পানিও আপনাকে লস দিয়ে যাবে। যদি আপনার কাছে ভ্যালুয়েশন ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু মার্কেটের খারাপ কোম্পানি থেকেও আপনি প্রফিট করে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং কিরকম কোম্পানি আপনাকে পারচেজ করতে হবে এবং কোন কোন সাইন দেখে কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, কখন ইনভেস্টমেন্ট করতে হবে, কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হবে, অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস আপনি আপনার আশেপাশে লোকেদের থেকে কিভাবে 2 স্টেপ এগিয়ে থাকতে পারেন, সেগুলো যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে শিখতে চান, যেগুলো ওপেন ইউটিউব প্ল্যাটফর্মে কখনোই সেবির রুলস এবং রেগুলেশনের দ্বারা আমরা ওপেন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি না, যেগুলো আমরা পার্সোনাল ক্লাসে কিন্তু অবশ্যই আপনার সাথে শেয়ার করতে পারবো। যদি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে নিচে স্ক্রিনের উপর এখন আপনারা আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার কোর্স আপনারা এনরোল করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড
কোনো কিছু জানার থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্ট আমার তরফ থেকে একটু লেটে হলেও বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।